তো আজকে আমরা জ্যাঙ্গো একেবারে স্টার্ট করতেছি, ঠিক আছে। আজকে প্র্যাকটিসের কোনো সুযোগ নাই, কারণ এর আগে অনেকবার প্র্যাকটিস করাইছি। আজকে আমি করব, তোমরা দেখবা, বাসায় গিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে। কারণ হ্যাঁ, ভিডিও থাকবে। তো আমরা একটা প্রজেক্ট বানাবো। প্রজেক্টের আগে কি করব, একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম কি, যে কোনো একটা নাম দিলেই হবে। তো যেহেতু আমরা প্রজেক্ট করব, তো আমরা প্রজেক্ট দিই কি প্রজেক্ট, জ্যাঙ্গো প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা, একটা ফোল্ডার বানালাম। ফোল্ডার বানানোর পরে কি করব, আমরা কি করতে পারি বলো। হ্যাঁ, ওকে। তা আমরা একটা ফোল্ডার বানালাম। ফোল্ডারের ভিতরে আমরা কি করব, সিএমডি লিখবো, তাই না। তাহলে বারে কীভাবে সিএমডি লিখতে হয় আমরা জানি। সিএমডি লেখার পরে আমাদের এরকম একটা কনসোল আসবে। আসার পরে আমরা কি করতে হবে, আমাদের আগে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাতে হবে। কেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাগবে, কারণ জ্যাঙ্গোকে যদি আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে না নিয়ে আসি, তাহলে ওই যে আমার কি থাকে, ভার্সন থাকে না, জ্যাঙ্গোর ভার্সন। তাহলে দেখা যাচ্ছে এই প্রজেক্টে আমি 5 বছর পরে যদি আমি হাত দিই, তাহলে কি ওই ভার্সন থাকবে, ভার্সন আপডেট হয়ে যাবে না। তা আমার প্রজেক্টটা যদি আমি মেইন এনভায়রনমেন্টে করি, তাহলে তো সবগুলা কী হয়ে যাবে, আগের ভার্সন এখনকার ভার্সন সবগুলো ইনস্টল হয়ে কী হয়ে যাবে, একাকার হয়ে যাবে। ভার্চুয়াল এনভায়রনমেন্টে কী হবে, এই ফোল্ডারের ভিতরে ওই ভার্সনটাই শুধু থাকবে। যদি এরপরও আমি ওই প্রজেক্টটাকে এডিট করি, তাহলে কি হবে, ওই ভার্সনে নিয়ে যেয়ে আমি এডিট করতে পারবো, বুঝতে পারছি। কিন্তু যদি আমাদের মেইন যে আমাদের এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে যদি করি, তাহলে কী হয়ে যাবে, আগে যে ভার্সন ইনস্টল আছে, এখনকার যে ভার্সন ইনস্টল আছে, দেখা যাচ্ছে এখন আমাদের কত ভার্সন চলতেছে, 2 পয়েন্ট, তাই না। জ্যাঙ্গোর ভার্সন কত, 3। ও, জ্যাঙ্গো তো ইনস্টলই করিনি। তো আগে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাবো, ঠিক আছে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট কীভাবে বানাই, ভার্চুয়াল এনভায়রনমেন্টের কমান্ড কি দিছিলাম, পাইথন -m। এম দিয়ে কি বুঝায়, মডিউল, ঠিক আছে। পাইথনের মডিউল কি কোন মডিউল ইউজ করব, VENV, তাই না। এই VENV মানে কি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এর একটা নাম দিতে হবে না, কোন ফোল্ডারে এটা বানাবো। তাহলে কি ফোল্ডার দিব, যে কোনো একটা নাম্বার। তো আমি VIRE দিলাম, ঠিক আছে। তোমরা যে কোনো নাম দিতে পারো। কিন্তু সে কি বলতেছে, পাইথন ওয়াজ নট ফাউন্ড। তো পাইথন না পাওয়ার কারণটা কি, পাইথন নাই। তাহলে আমরা পাইথন চেক করে দেখি, পাইথন এখানে নাই, আনইনস্টল করা আছে। বুঝলাম না, একটু আগে তো পাইথনের ক্লাস হলো। তো এখন আমরা কি করব, পাইথন মডিউল VENV ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভার্চুয়াল দিয়ে আমরা একটা ফোল্ডারের নাম দিলাম, ঠিক আছে। ওকে, সে এখন আমাদের জন্য কি করবে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি করতেছে। এখন ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টকে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। তাহলে এই যে ভার্চুয়াল, তাহলে অ্যাক্টিভেটের শর্টকাট নিয়ম কি দিছিলাম, যে ভার্চুয়াল স্ল্যাশ, তারপর কি ব্যাকস্ল্যাশ, তারপর স্ক্রিপ্টস, এরপর অ্যাক্টিভেট। তারপরে অ্যাক্টিভেট করার পরে কি করতে হবে, আমাদের জ্যাঙ্গোকে ইনস্টল করতে হবে। তাহলে পিপ ইনস্টল জ্যাঙ্গো। তাহলে সে জ্যাঙ্গো ইনস্টল করতেছে। জ্যাঙ্গো 5.11 চলে আসছে। তাহলে জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেলে কি করব, জ্যাঙ্গো দিয়ে আমরা একটা প্রজেক্ট বানাবো, ঠিক আছে না। প্রজেক্টের সাথে সাথে কি বানাবো, একটা অ্যাপও বানায় ফেলবো ওই প্রজেক্টের ভিতরে, ঠিক আছে। তো তাহলে কি করব, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তারপর প্রজেক্টের নাম, তাই না। আমি প্রজেক্টের নাম পি দিলাম, তোমরা যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে। এবার আমরা কি করব, প্রজেক্টের ভিতরে ঢুকবো। তাহলে কি লিখবো, সিডিপি। সিডি দিয়ে কি, চেঞ্জ ডিরেক্টরি। ডিরেক্টরি মানে কি, ফোল্ডার, ঠিক আছে। আচ্ছা, তারপরে পি এর ভিতরে ঢোকার পরে কি করব, আমরা একটা অ্যাপ বানাইতে পারি, যে এই পি প্রজেক্টের ভিতরে একটা অ্যাপ থাকবে। তাহলে ওই অ্যাপটা বানাইতে গেলে কি করব, পাইথন manage.py, তারপর কি করব,
স্টার্ট অ্যাপ, তারপরে একটা নাম দিব, যে কোনো নাম, আমি মাই অ্যাপ দিলাম, আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। তাহলে অ্যাপও তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন যে আমার কোডগুলো আছে এই কোডগুলোকে কী করতে চাই, এডিট করব। তাহলে আমি কি এডিটরে নিয়ে আসবো, তাহলে কি লিখবো, কোড স্পেস ডট, ঠিক আছে। তাহলে কি হবে, আমার পুরো প্রজেক্টটা চলে আসবে শর্টকাটে, ঠিক আছে না। এখন দেখেন মাই অ্যাপের সব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি কি কি তৈরি হয়েছে, পি এর ভিতরে কি কি তৈরি হয়েছে। এখন মাই অ্যাপ যে বানাইছি সেটা কি এই পি প্রজেক্ট জানে? তাহলে জানাইতে হলে কী করতে হবে, সেটিংসে গিয়ে আমাকে বলে দিতে হবে ইনস্টল অ্যাপে যে আমি কি করছি, মাই অ্যাপ নামে একটা অ্যাপ বানাইছি, তাই না? ক্লিয়ার? ওকে। এখন আমরা কি করতে চাই, রান সার্ভার দিয়ে দেখতে চাই যে আসলে আমাদের প্রজেক্টটা রেডি কিনা রান করার জন্য, তাই না? তাহলে পাইথন manage.py রান সার্ভার, ওকে। এখন আমরা যদি যাই, এই লিঙ্কটা আমাকে দেওয়া হয়েছে, তাহলে এখানে আসলে দেখলাম যে কি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, ঠিক আছে, কংগ্রাচুলেশন। এখন আমরা কি করব, আমরা এইটার অ্যাডমিন প্যানেলে ঢোকার ট্রাই করব, অ্যাডমিন। এখন অ্যাডমিনে যদি যাইতে পারতেছি, নো সার্চ টেবিলই নাই জ্যাঙ্গো সেশনে, তাহলে আমরা কি করতে হবে, আগে টেবিলে কনভার্ট করতে হবে যেগুলো অলরেডি জ্যাঙ্গোতে আছে। তাহলে জ্যাঙ্গোতে আছে অলরেডি এরকম জিনিসকে যদি আমরা কি করতে চাই, টেবিলে কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, পাইথন manage.py মাইগ্রেট, ঠিক আছে না। তাহলে মাইগ্রেট করে দিলাম। তাহলে মাইগ্রেট করলে দেখেন যে ডিফল্ট টেবিলগুলো ছিল এগুলো সে তৈরি করে দিল। আচ্ছা, টেবিল তৈরি করে দেওয়ার পরে আমরা এখন যদি এরপরও আমরা সার্চ করি, আমাদেরকে কি করতেছে, দিতেছে। এখন না দেওয়ার কারণ হচ্ছে আমরা রান সার্ভার দিই না, এই জন্য, ঠিক আছে। তাহলে রান সার্ভার দেই। এখন দেখেন আসে আমাকে লগ ইন একটা পেজ দিচ্ছে, বাট আমরা লগ ইন করতে পারবো? আমাদের কি কোনো ইউজার আছে এখানে? তাহলে আমাদের কি ইউজার বানাইতে হবে। তাহলে সুপার ইউজার ছাড়া কি আমরা এখানে ঢুকতে পারবো? তাহলে সুপার ইউজার কীভাবে বানাই আমরা, তাহলে পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার, তাই না। ক্রিয়েট সুপার ইউজার, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা কি দিব, ইউজার নেম দিব। তা আমার নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম না, পাসওয়ার্ড দিয়ে দিলাম আমারটা, আপনাদেরটা দিয়ে দিবেন, ঠিক আছে না। এখন আমরা ওয়াই দিয়ে বাইপাস করে দিলাম ভ্যালিডেশনটা, ওকে। এখন আমরা রান সার্ভার না দিলে কি ওটার ভিতরে ঢুকতে পারবো? তাহলে রান সার্ভার দিয়ে দিলাম। এরপরে এখন আমরা এটা রিলোড দিয়ে আমরা এখন কি করব, জয়েন করার ট্রাই করি। দেখেন লগ ইন করে ফেলছি, ঢুকতে পারছি। তাহলে আমরা কি করলাম, লগ ইন পেজ বানায় ফেললাম। এখন আমরা এই যে এখানে ইনস্টল অ্যাপ আছে এই জায়গাটাতে কি এটা দেখতে চাই, নাকি আমরা আমাদের মতো লেখা দেখতে চাই? তা আমাদের মতো যদি লেখা দেখতে চাই তাহলে আমরা কি করব, এই যে ভিউজ আছে, ভিউজে গিয়ে আমরা যেটা লিখবো সেটা আসবে। তো ভিউজে লেখার আগে আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা চাইলে কি করতে পারি, HTTP রেসপন্স আগে পাঠাইতে পারি। এই যে রেসপন্স এটাকে আমরা আলাদাভাবে না লিখলেও এভাবে দিয়ে দিতে পারি, তাই না। এখন আমরা একটা ফাংশন বানাবো, ডেভ হোম বা যে কোনো একটা নাম দিয়ে ফাংশন বানাবো, যেটার ভিতরে রিকোয়েস্ট নামে একটা কি রাখবো, প্যারামিটার দিব। তারপর রিটার্ন করে দেব HTTP রেসপন্সের ভিতরে আমরা যেটা ডাবল কোটেশনের মধ্যে পাঠাবো সেটাই সে কি করবে, প্রিন্ট করে দিবে, তাই না। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড হোম পেজ বলে দিলাম। এখন এটা কি রান করবে, কেন করতেছে না? কারণ আমরা এই যে এই হোমটাকে আমরা কি করতে পারি নাই, কোনো ইউআরএল এ সেট করতে পারি না। তাহলে ইউআরএল এ যাই বলতে হবে যে আমার হোম নামে কি আছে, একটা ফাংশন আছে। তাহলে আমি কি করব, এখানে ফ্রম কোথায় থেকে নিয়ে আসতেছি, মাই অ্যাপের ভিতরে ভিউজ থেকে নিয়ে আসতেছি। তাহলে লিখতে হবে মাই অ্যাপের ভিতর থেকে হলো মাই অ্যাপ ডট, তাই না। মাই অ্যাপ ডট, এই যে ডট দেওয়ার কারণটা কি আমরা বুঝেছিলাম না ক্লাসে কীভাবে লিখতে হয়। তাহলে মাই অ্যাপের ভিতর থেকে কাউকে নিতে যাচ্ছি, তাহলে মাই অ্যাপ ডট, তারপরে কাকে, ভিউজ থেকে, তাই না। ভিউজের ভিতর থেকে কাকে ইম্পোর্ট করব, হোমকে। তাহলে হোম লিখে দিলাম, বুঝতে পারছি। তাহলে এখন আমরা এটাকে কী করবো, একটা কপি করে দিয়ে এখানে ফাঁকা করে দেবো। ফাঁকা করলে কি হবে, ওই ইউআরএলেই সেই দেখাবে আমাদের যেটা মেইন ইউআরএল। আর এই হোমটাকে কী করবো,
এই অ্যাডমিন ডট সাইটের জায়গায় পেস্ট করে দিব। তাহলে কি হলো, আমাদের যে মেইন ইউআরএল আছে এখানে যদি আমরা এখন রিলোড দেই আমরা কি দেখতে পাবো, ওই মেসেজটা দেখতে পাবো। ঠিক আছে না? এখন এই মেসেজটা এইভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে কি করতে পারতেছি না, কোনো স্টাইল দিতে পারতেছি, চাইলে দিতে পারবো, বাট এইভাবে আসলে কাজ করবে না খুব একটা বেশি, তাই না? দেখা যাচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টের কাজ করতে পারবো না, আরও কিছু। তাহলে আমাদের এই ধরনের কাজ করতে গেলে কি লাগবে, HTML CSS জাভা স্ক্রিপ্ট, তাই না? তাহলে HTML এর পেজ আমরা কোথায় লাগাবো, টেমপ্লেটে। তা আমরা টেমপ্লেট দুইভাবে অ্যাড করতে পারি, একটা হলো প্রজেক্টের ভিতরে আর একটা হলো অ্যাপের ভিতরে। একটা হলো প্রজেক্টের ভিতরে আর একটা হলো অ্যাপের ভিতরে। তা আমরা অ্যাপের ভিতরেরটা দেখছি, আবার প্রজেক্টের ভিতরেরটাও দেখছি। ঠিক আছে, তা আমি এখন দুটাই দেখাচ্ছি। তা আমাদের ফোল্ডার কই, এই যে ফোল্ডার, তাহলে পি এর ভিতরে আমরা কি ম্যানেজ ডট পিওয়াই, যেখানে এনে একটা ফোল্ডারের খুলবো, ফোল্ডারের নাম কি দিব, টেমপ্লেট। এখানে আমরা কি করব, সব টেমপ্লেটগুলোকে এখানে রাখবো। আবার এখানে টেমপ্লেটসও লিখতে পারেন, আপনি যা নাম লিখবেন সেই নামটাই এখানে কি করবেন, কপি করবেন। ঠিক আছে, কপি করে কোথায় দিতে হবে, সেটিংসে যা বলে দিতে হবে যে এইখান থেকে আমার কি হবে, HTML ফাইলগুলো নিয়ে আসতে হবে। এই যে টেমপ্লেটস আছে, টেমপ্লেটসের ভিতরে এখানে ডাবল কোটেশনে কি করব, দিয়ে দিব। তাহলে কি হবে, এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটের ভিতরে আমরা যদি এখন কি করতে চাই, একটা HTML ফাইল খুলি, যে হোম ডট HTML। ঠিক আছে, এবং এখানে কি করতে হবে, স্টার্টার একটা টেমপ্লেট লাগবে না, মানে HTML CSS ডকুমেন্ট টাইপ এগুলো। তা আমরা এত না লিখে কি করব, বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসতে পারি। এগুলো সব আগের পড়া, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। তাহলে ডকে যাব, 2 নম্বরটা নিব, এই যে 2 নম্বর, এখানে কি আছে, CDN দুটাই আছে, বুঝতে পারছি, যার কারণে এটা নেই। তাহলে এটা হলো স্টার্টার টেমপ্লেট। ওকে, তাহলে স্টার্টার টেমপ্লেটে হ্যালো ওয়ার্ল্ড আছে। এই টেমপ্লেটটাকে আমরা কি করতে চাই, দেখাতে চাই। এই দেখানোটাকে আমরা এই প্রোগ্রামিংয়ের ভাষায় কি বলি, ফ্রেমওয়ার্কের ভাষায় রেন্ডার বলি। ঠিক আছে, তাহলে ভিউজে যাব, এখানে আর একটা নাম নেব, সেটার নাম কি দিব, রেন্ডার। রেন্ডার তো অলরেডি আছে ফার্স্টে, তাহলে আর আমার নাম লাগতেছে না, এই রেন্ডারটাকে আমরা এখানে বসাই দেবো। বুঝতে পারছি? আর রেন্ডার করলে দুইটা জিনিস লাগে, একটা হলো রিকোয়েস্ট আর একটা কি, মেসেজ। তাহলে আমরা কি করব, এইখানে বলে দেব যে রিকোয়েস্ট কমা কাকে পাঠাচ্ছি, হোম ডট HTML কে, তাই না? এম আই ক্লিয়ার? এখন আমাদের এখানে অটো সেভ করা আছে, যার কারণে আমাদের কি করতে হচ্ছে না, বারবার সেভ করতে হচ্ছে না। এখন যাই দেখবো এখানে চেঞ্জ হয়েছে কিনা, আসছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা এখানে কি করতে পারি, যা লিখবো তাই চলে আসবে। তো হ্যালো ওয়ার্ল্ড, হাই স্টুডেন্টস, আসছে আসছে, সবাই কি ক্লিয়ার এতটুকু? তাহলে আপনারা না যত সময়ে টপিকের নাম বলছেন তত সময়ে কাজ হয়ে গেছে। ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা কি করতে চাই, ডাটাবেসের ভিতরে আমাদের নতুন একটা টেবিলকে রাখতে চাই। তাহলে কি করব, এই যে মডেলস আছে, মডেলসের ভিতরে ঢুকবো, ঢোকার পরে একটা কি বানাবো, ক্লাস বানাবো। তাহলে ক্লাসের নাম কি দিব, যে কোনো নাম, যেই নামে আপনি টেবিল বানাতে চান। তাহলে কি দিব, স্টুডেন্টস। অবশ্যই নামটা একটু বড় হাতে দেওয়া ট্রাই করব। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি, ক্লাসের পরে নামের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে গত ক্লাসে শিখেছিলাম এটা কি বলা হয়, ইনহেরিটেন্স। হ্যাঁ, মেথড বলে, এটা কি ফাংশন, বলছি তো ক্লাস স্টুডেন্টস। তাহলে স্টুডেন্ট ক্লাসের পরে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে এটা কি করে, আর একটা ক্লাসকে ইনহেরিট করে না? তাহলে মডেলস ডট মডেল, এটাকে আমরা কি করতেছি, ইনহেরিট করতেছি। তাহলে মডেলস ডট মডেলের ভিতরে কিছু ডিজাইন আছে, ওই ডিজাইনগুলোকে আমরা কি করতে চাই, কাজ করতে চাই। এজন্যই তো আমরা ওপি শিখলাম, তাই না? তা আমরা এখন কি দিব, অ্যাট্রিবিউটগুলো দিব। তা আমাকে এখানে অলরেডি সাজেস্ট করছে নেম ইকুয়াল টু মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। তো এইভাবেই তো আমরা দিই নাকি। এরপরে আমরা কি দিতে চাই, এজও চলে আসছে। ঠিক আছে, আর আসতেছে না। এরপরে আমরা ইমেইল দিতে চাই। ঠিক আছে, সাজেশন আই হ্যালো না, মডেলস এই ইয়া কত দূর, এখন মডেলস ডট কি দিব, ইমেইল ফিল্ড, কারণ যেহেতু এটা ইমেইল। ঠিক আছে, ওকে।
তা আমার এর থেকে বেশি আর দরকার নাই, আমরা যেহেতু এখন ডেমো কাজ করতেছি, আরও চাইলে আরও ফিল্ডগুলো আপনারা অ্যাড করতে পারেন, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, আমরা str মেথড ইউজ করছিলাম না? str মেথড দিয়ে কী হয়, আমরা যেই নামে সামনে দেখতে চাই সেটাই আমাদের দেখায় না? তাহলে আমরা কি করতে পারি, ডেফ আন্ডারস্কোর str, এখানে দেখেন কতগুলো মেথড আছে। এই মেথডগুলো আপনারা সবগুলো ইউজ করতে পারেন, কিন্তু এগুলো আপনাদের ইউজ করার আগে শিখতে হবে, ঠিক আছে? তো str মেথডে আমরা কি করব, সুপার না কল করে সেলফ ডট কাকে দেখাতে চাই, নেম দিয়ে দেখাতে চাই, ঠিক আছে? তো আমাদের এটুকু না হলেও চলে, এটা অ্যারো ফাংশন বলে, ঠিক আছে? তা আমাদের কি টেবিল বানানো শেষ, বাট এই টেবিলটা মানে আমরা ক্লাস বানাইছি, বাট এটা কি টেবিলে কনভার্ট করছি? আমাদের কি এটার স্কিমা তৈরি হয়েছে? তো স্কিমা মানে কি, যে আমার কোন ডিরেকশনে কি কি লাগবে সব জিনিস আমার একসাথে থাকবে, এরপর আমরা ওটাকে টেবিলে কনভার্ট করব। তাহলে এটা আমরা কি করলাম, ক্লাস বানালাম, এটার এখন একটা স্কিমা বানাইতে হবে। স্কিমা বানাইতে হলে কি করতে হবে, কন্ট্রোল সি দিব, দিয়ে বলবো যে পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশন, ঠিক আছে? এটা দিলে কি হবে, সে আমাকে এটার একটা বলতেছে 001 ইনিশিয়ালাইজ ডট পাই, এখানে একটা স্কিমা তৈরি করে দিবে। তাহলে দেখি মাইগ্রেশনের ভিতরে এই যে দেখেন 001 স্কিমা তৈরি করে দিছে। এরকম আমরা যা যা ফিল্ড দিতাম সব ফিল্ডের একটা স্কিমা তৈরি। এখন এটা স্কিমা হয়েছে, এটা কি টেবিল হয়েছে? তাহলে এটাকে টেবিলে কনভার্ট করতে হবে। এখন টেবিল হয়েছে কি না এটা দেখার জন্য আমরা কি করতে পারি, আমাদের যে টেবিল আছে, এই যে এই টেবিলে ডাটাবেজ আছে না, ডাটাবেজের টেবিল হয়েছে, এখানে টেবিলের নামটা আছে, তাহলে আমরা এখানে কি করব, মাইগ্রেট করব, ঠিক আছে? মাইগ্রেট করলে এটা কি হয়ে যাবে, টেবিলে কনভার্ট হয়ে যাবে। তা বলতেছে যে আমরা মাইগ্রেশনটা করছিলাম, ওই মাইগ্রেশনটা অ্যাপ্লাই করলাম, তাহলে যদি আপনাদের কি আসে, একটা নৈর্ব্যতিক আসে যে আমরা মাইগ্রেশনকে অ্যাপ্লাই করার জন্য কোন কমান্ড লিখি, তাহলে কোনটা লিখবেন, মেক মাইগ্রেশন নাকি মাইগ্রেট? মাইগ্রেট, ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা এখন কি করতেছি, মাইগ্রেট করার পরে আমরা এখন রান সার্ভার দিয়ে দেখি। আচ্ছা, এখানে যদি রিলোড দেই তাহলে দেখেন এখানে স্টুডেন্ট নামে একটা টেবিল অ্যাড হয়ে গেছে মাইগ্রেট দেওয়ার পরে, ঠিক আছে, ওকে। এখন আমরা যদি এখন এখানে আসি, এখানে কি আমরা ওই টেবিলটা দেখতে পাচ্ছি? তাহলে এই টেবিলটা যদি এখানে দেখতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে, অ্যাডমিন ডট পায়ে গিয়ে বলতে হবে অ্যাডমিন, আসো, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। এখন রেজিস্টার যে করবো, কাকে রেজিস্টার করতে হবে, যে টেবিলটাকে দেখতে চাই, তাহলে কোন টেবিলটা, এই স্টুডেন্ট টেবিলটা, তাহলে স্টুডেন্টসকে নিয়ে যাব। কিন্তু এখন স্টুডেন্টকে যদি ওখানে নিয়েও যাই, এখানে যদি দিয়েও দেই, এরপরে সে বুঝবে না, কারণ কি সে জানে না এটা কোথায় থেকে। তাই এটা একটা মজার ব্যাপার আছে, এটার ভিতরে কন্ট্রোল ডট যদি দেন তাহলে সে আপনাকে সাজেশন দিয়ে দেবে, আপনাকে এত লেখা লাগবে না, ঠিক আছে? এটা শর্টকাট, কন্ট্রোল ডট দিলে সে আপনাকে ইম্পোর্ট কীভাবে করতে হয় সে করে দেবে। এম আই ক্লিয়ার? আরও সোজা, মানে ডেভেলপমেন্টে গেলে আপনি তো এত সময় পাবেন না। হ্যাঁ, এক্সটেনশন চালু করলে হয়, কন্ট্রোল ডট দিলে অটো চলে আসে, ঠিক আছে? তো এখন যদি আমরা ওখানে যাই, এখানে রিলোড দেই, তাহলে দেখেন স্টুডেন্ট চলে আসছে। অ্যান্ড স্টুডেন্টসের পরে আবার একটা এস আসছে, দেখতে পাচ্ছেন? এখন যদি আপনি চান যে এই মডেলের নাম স্টুডেন্টস, একটা এসই আসবে, দুইটা এস আসবে না, তাহলে ওটাও চেঞ্জ করা যায়। এটার নাম কি, ভার্বস নেম, কিন্তু আমরা ওটা এখনও করাই নাই, দেখে এখানে আর করাচ্ছি না, ঠিক আছে? ওটা নেক্সটে করাবো, কারণ এখানে ওই যে আমাদের এই ইয়াটা দেখেন স্টুডেন্ট এখানে একটাও অ্যাড হয় না, বুঝছে? তা আমরা এখানে অ্যাড করতে পারবো না। তো ধরেন এখানে কোন নাম দেব, কার নাম দেব, পুলয় সরকার, ঠিক আছে? এজ কত দেব, বেশি বয়স হয় না, 12 বছর, ঠিক আছে? puloy@gmail.com, ঠিক আছে? এই যে সেভ দিলাম, পুলয় সরকার দেখা যাচ্ছে না, কারণটা কি, আমরা এখানে বলছিলাম যে আমাদের কি করতে হবে, যখন এই টেবিলটা তৈরি করবে ওই টেবিলে আমার কি নামটা শো করাবে। এখানে আরও অনেকগুলো কাজ করার আছে অ্যাডমিন সাইড থেকে, এটা আমরা নেক্সটে দেখব যে এই টেবিলে
যত ডেটা আছে সব আমি এখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এবং এখানে আমরা চাইলে ফিল্টার করতে পারবো, এখানে চাইলে অনেক ধরনের কাজগুলো দেখা যায়, ঠিক আছে। তো এগুলো আমরা পরে করব যদি সময় থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কি করলাম, আমরা HTML দেখালাম, একটা ডাটাবেস টেবিল তৈরি করলাম। এখন ধরেন আমরা ব্যাকএন্ড থেকে কি করলাম, ডেটাগুলোকে ইনপুট দিলাম, আরও ডেটা ইনপুট দেই। কাকে দিব? আজকে নতুন কে আসছে? কে? মুরাদ? হ্যাঁ মুরাদ দে। মুরাদের বয়স কত? 5, 25, 20? আর 5 দিয়ে ভাগ করা যায়, সমস্যা নেই। তাহলে m@gmail, ঠিক আছে। তাহলে মুরাদ হয়ে গেল। এখন এই যে ডেটাগুলো আমরা তো এটা টেবিলে দেখতে পাচ্ছি, মানে ব্যাক এন্ডে দেখতে পাচ্ছি, এটা তো ফ্রন্ট এন্ডে দেখতে পাই না, তাই না? তাহলে ফ্রন্ট এন্ডে যদি ডেটা দেখতে চাই তাহলে কি করা যায়? আমাদের টেবিলের ডেটা ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে দেখাতে চাই, সেটার জন্য আমাদের কি করতে হবে? এখন আমরা যেখান থেকে হোম যেখানে রেন্ডার হয়েছে ওই home.html এর ভিতরে ডেটাগুলো দেখাবো, ঠিক আছে। তাহলে home.html এর মধ্যে যদি দেখায় তাহলে আমার ফাংশন কোথায় কাজ করতেছে? হোম। তাহলে আমি এই হোমের মধ্যে যে জায়গাটা আছে এখানে আমরা কি করব, কাজ সাজিগুলো করব যেন ডেটাগুলো ফ্রন্ট এন্ডে দেখানো যায়। এখন ফ্রন্ট এন্ডে যদি ডেটা দেখাইতে চাই তাহলে আমাকে আগে কি হতে হবে, ডেটাবেস থেকে ডেটাগুলো কুয়েরি করে নিয়ে আসতে হবে। এই যে কুয়েরি করব, এই কুয়েরিটা আমরা কোথায় করি? ডাটাবেসে করি। তাহলে ডাটাবেস থেকে কুয়েরি করার জন্য আমরা কি শিখছিলাম? SQL শিখি নাই, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওইখানে আমরা কি করি? কুয়েরি করি যে ফ্রম এই উমুক রো থেকে উমুকটা এনে দাও, করছি না? এত এত টেবিল ফ্রম এত। তো এই যে কমান্ডগুলা, ওই কমান্ডগুলো আমাদেরকে এখানে ডিরেক্ট লেখা লাগে না। এই কমান্ডগুলো আমাদেরকে হেল্প করে কে? ORM, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, ঠিক আছে। এই ORM এর মাধ্যমে আমরা কি করব? কুয়েরি করব। এখন ORMটা কীরকমভাবে কাজ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা ভ্যারিয়েবলের ভিতরে সব ডাটাগুলো আনবো, তাহলে ওই ডাটাগুলো যদি সব একসাথে আসে তাহলে কি আকারে আসবে? ভ্যালু আকারে নাকি হচ্ছে লিস্ট আকারে? মানে এক একটা ভ্যালু কি আইটেম হবে নাকি হবে না? আচ্ছা আমি ক্লিয়ার করতেছি। ধরো ডেটা আনবো, ঠিক আছে। তাহলে ডেটা আনবো কোন মডেল থেকে? স্টুডেন্টস। তাহলে লিখবো স্টুডেন্টস। কিন্তু স্টুডেন্টসকে কি পাচ্ছে? কারণ ওই মডেলটা আমার এখানে ইম্পোর্ট করা নাই। তাহলে আমরা কি করব? এস বড় হাতের হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলে তখন সে বলবে স্টুডেন্ট নামে একটা কি আছে? টেবিল আছে। তাহলে এটা একটা কি মডেল না? তাহলে বলবো ডট মডেল। স্টুডেন্ট মডেল থেকে কি করব? মডেল দিব না মডেলস? মডেল ডট কে। সব খেয়ে ফেলেছ। এখানে স্টুডেন্টই তো মডেল, তাহলে তার আমার মডেল দেওয়ার দরকার নাই। স্টুডেন্ট মডেল থেকে কি করব? যত ধরনের ডেটা আছে আর ওই ডেটাগুলো কি আকারে থাকে? অবজেক্ট আকারে। তাহলে বলবো অবজেক্টস। তাহলে স্টুডেন্টের ভিতরে যত অবজেক্টস আছে সব অবজেক্টসের মধ্যে কোনটা নিয়ে আসবো? একটা নাকি সবগুলা? যদি সবগুলো হয় তাহলে ওয়াল। তাহলে আমার সব ডেটাবেস থেকে নিয়ে আসা হয়ে গেল। তাহলে ওই যে কুয়েরি ল্যাঙ্গুয়েজ ছিল, ওই কুয়েরি ল্যাঙ্গুয়েজের থেকে এটাই সোজা হলো না যে স্টুডেন্ট টেবিল থেকে যা আছে সব নিয়ে চলে আসো। আমি কি বুঝতে পারছি? এটাই আমার কুয়েরি হয়ে গেল, যেটা আমরা SQL-এ করতাম যে ফ্রম সিলেক্ট টেবিলের নাম বলতে হয়তো, মানে ইয়াগুলা সিলেক্ট ওয়াল বা সব কিছু, ওই যে আমরা রো কলামগুলো ধরতাম না, তারপরে কি করতাম? ফ্রম উমুক টেবিল, তাই না? তারপরে সবগুলো ডেটা চলে আসতো। তা আমরা এখানে কি করব? জাস্ট স্টুডেন্ট ডট অবজেক্ট ডট ওয়াল, সব ডেটা চলে আসছে। এই ডেটাগুলো আমরা কি করতে চাই? শো করতে চাই। আচ্ছা আমরা আগে কি করব? একটা ডেটাই নিয়ে আসি। এখানে যদি ওয়াল নিয়ে আসি তাহলে কি হবে? সবগুলো ডেটা আমাকে লুপ আকারে দেখাতে হবে।
তো আমি লুপ আকারে না দেখে একটা ডাটাকে কীভাবে নিয়ে আসতে যাই সেটাও দেখায়। তা যখন ওয়াল দেব তখন সব, আর যদি গেট দেই, গেট মানে হচ্ছে একটা, তাহলে এখানে বলবো আইডি, আইডি ইকুয়াল টু 1, যে প্রথম ডাটাটাকে নিয়ে আসো। তাহলে এখন এই প্রথম ডাটাটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট ডেটা, এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। তাহলে প্রিন্ট ডেটা যদি দেই, হ্যাঁ, আর যদি এখানে আমরা কি করি, এখানে দেখেন তো কিছু আছে, তা আমরা যদি এটা রিলোড দেই তাহলে দেখবেন এখানে কি পুলয় সরকার দেখা যাচ্ছে, প্রথম যে আইডিটা সেটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে এখানে ওয়াল দিতাম, আর এখানে আইডিগুলো যদি না দিতাম তাহলে কি হতো, যতগুলো ডাটা সব, তাহলে ওখানে কয়টা ডাটা ছিল, পুলয় আর মুরাদ, তাই না? তাহলে এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে এখন দেখবেন পুলয় আর হৃদয় দেখাচ্ছে, দেখেন পুলয় সরকার আর মুরাদ, বুঝতে পারছি? দেখো আমরা কি করছি, ওয়াল করছি যখন, তখন সব ডাটাগুলো একটা লিস্টে আকারে দিছে না? দেখো তো থার্ড ব্র্যাকেটে আছে কিনা। এবার কি বোঝা গেছে যে কেমনে আমরা বললাম যে থার্ড ব্র্যাকেটে আসতে মানে লিস্ট আকারে আসবে, কারণ লিস্ট আকারে আসলেই না আমি এক একটা অবজেক্টকে ধরে ধরে কাজ করতে পারবো। এখন এই একটা অবজেক্টের ভিতরে আবার অনেকগুলো কি আছে, গুণ আছে, প্রত্যেকটা মানে অবজেক্টের কি অ্যাট্রিবিউট থাকে না, ওই গুণগুলো আলাদা হলেই না আমরা হচ্ছে একটা অবজেক্ট বলতে পারি। তাহলে আমরা পুলয় সরকারের নাম পাইছি, এজ পাবো, তারপরে ইমেইল পাবো, সব আছে না এটার ভিতরে। এজন্য দেখেন স্টুডেন্টস পুলয় সরকার, পুলয় সরকার যদি না এখানে আসতো তাহলে কি আসতো, অবজেক্ট 1, অবজেক্ট 2, যেহেতু আমরা ওই যে ওখানে str রিটার্ন করছি এজন্য এখানে পুলয় সরকার দেখাচ্ছে, ঠিক আছে? আমরা যদি এজ সহ রিটার্ন করতাম তাহলে এখানে এজ সহ দেখাতো, বুঝতে পারছি? কারো কারো মাথায় ঢোকে, কারো কারো, হ্যাঁ str করে দেখাচ্ছি যে আমরা এখানে মডেলে কি করছি, এখানে তাহলে এফ নেম করতে হবে কারণ এখানে এজ আছে, তাই না? তাহলে এফ ফরম্যাটিং স্ট্রিং, আর এটাকে কি করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে বসায় দেব, আর একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি করব, এজ দিয়ে দেব। আবার যদি আমরা এখন যদি রান করি তাহলে এখন দেখব কি হয়ে গেল। তাহলে এই যে পুলয় সরকার হয়ে গেল, এই যে পুলয় সরকার 12, মুরাদ 20 আসছে। আচ্ছা, এটাকে যদি একটু ফাঁকা করে দেই তাহলে আবার এখানে ফাঁকা আসবে। এখন যদি এটাকে রিলোড দেই, আসছে পুলয় সরকার 12, মুরাদ 20। এখন যদি আমরা ইমেল সহ দেখতে চাই তাহলে কি করব, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে কি করব, সেলফ ডট ইমেল, তাহলে কি আসবে, কোথায়, এখানে, এখানে, হ্যাঁ দেখতে পাবো। তার আগে বুঝাইতেছি যে কিভাবে আসতেছে, ব্যাকএন্ডে আসছে কিন্তু এখন ফ্রন্ট এন্ডে পাঠাবো। এখন ফ্রন্ট এন্ডে পাঠানোর তো নিয়ম আছে, সেটাই তো শিখাবো। তাহলে দেখো এই যে মেল শো আসছে। আচ্ছা, এখন আমরা এখানে দেখাতে যাচ্ছি, তাহলে এখানে দেখালে কি হিসেবে দেখাবো, জাস্ট ডেটা দেখালেই হয়েছে তাই তো, নাকি হচ্ছে একটা টেবিল আকারে দেখাবো? এখন ব্যাপারটা হচ্ছে সৌন্দর্যের ওপর ডিপেন্ড করতেছে, আপনি যেভাবে দেখাবেন সেভাবে। আমি বিনা টেবিলে দেখা একটা, টেবিল দিয়ে দেখা একটা। তা এখন এখানে কি করব, ডেটাগুলোকে রিসিভ করব। তাহলে এইখানে ডেটা আসতে হলে আগে এইখান থেকে পাঠাইতে হবে। তো পাঠানোর নিয়ম কি, তাহলে এটা প্রিন্ট করা তো আর দরকার হচ্ছে না। প্রিন্ট করলে কি হচ্ছে, আমরা সার্ভারে দেখতে পাচ্ছি যে ওই ডেটাগুলোকে আসতেছে কিনা। তাহলে ডেটাবেস থেকে যে ডেটা আসছে এটাও বুঝতে পারছি যে ডেটার ভিতরে ডেটা আছে। এই ডেটাটাকে এখন কি করব, ফ্রন্ট এন্ডে পাঠাবো। তাহলে এখন কি করব, এখানে কমা দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে ডাবল কোটেশনের ভিতরে বা সিঙ্গেল কোটেশনে যে কোনো একটা নাম দিব। তা আমরা ডি দিলাম, ডি এর ভিতরে আমরা কি করব, ডিকশনারি আকারে ডাটাটা পাঠাই দিব। কোন ডাটাটা, এই যে ডেটা, এই ভ্যারিয়েবলের ভিতরে তো ডাটাগুলো আছে। তাহলে এই ডি এর ভিতরে আমরা এই ডাটাটাকে পাঠাই দিলাম। তাহলে এখন কি করব, এই যে হোম ডট এইচটিএমএল, এইখানে যদি আপনি ওই ডাটাগুলো প্রিন্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে,
ধরেন H1 ট্যাগের ভিতরে সব দেখাবেন, ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে, ডাবল সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেস, ঠিক আছে? ডাবল কার্লি ব্রেসের ভিতরে কি করতে হবে, ডি ডট, তারপরে যেটা দেখাইতে চান, ঠিক আছে? এখন শুধু ডি দেখায়, শুধু ডি, তাহলে কি আছে, দেখছেন? বলছে কুয়েরি সেট কুলয় সরকার, তার মানে কি এক একটা অবজেক্ট আসছে, বাট আমার ডেটাগুলো কিন্তু আমি নিতে পারি না। ডেটা যদি এক একজনের ডেটা নিতে চাই, এখানে কয়টা অবজেক্ট আছে, এখানে কমা দুইটা, তাই না? তাহলে এখন এগুলা দুইটা যদি হয়, মানে একের বেশি হয়ে গেলে কি করতে হবে, লুপে কাজ করতে হবে। আর যদি একের কম হয়, মানে একটাই থাকে, তাহলে কি করবো, একটাই যদি অবজেক্ট আসে, মানে একটাই অবজেক্টের ডেটা যদি দেখাতে চাই, তখন তো আর আমার লুপ লাগতেছে না। কিন্তু যদি হচ্ছে আমি মাল্টিপল ডেটা দেখাতে চাই, তখন আমার লুপে কাজ করতে হচ্ছে। তাহলে আমরা এখন যদি এরকমভাবে দেখাই, এটা একটা লুপের মধ্যে চালাবো, ঠিক আছে না? তাহলে লুপ চালাতে হলে আমার রুলস হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এরপরে দুইটা পার্সেন্টেজ দিতে হবে, এর ভিতরে আমাকে লুপ চালাতে হবে। এটার মানে হচ্ছে HTML ট্যাগের ভিতরে, মানে HTML তো আমার পুরাটা, এটা HTML হচ্ছে আমার ইয়া না, ফরম্যাট না। HTML এর ভিতরে যদি আপনি কি করতে চান, জ্যাঙ্গোর কোনো কোড লিখতে চান, তাহলে এনভায়রনমেন্ট বানাইতে হবে কোন জ্যাঙ্গো কোড লেখার বা পাইথন কোড লেখার জন্য। সেটা কি, যদি কোনো কন্ডিশন বা লুপ বা কোনো কিছু চালাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আগে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি পার্সেন্টেজ, এটার ভিতরে আগে ফাঁকা করে নিতে হবে, নিয়ে ওইখানে আপনাকে লুপগুলো চালাতে হবে, কন্ডিশন দিতে হবে বা যেটা চান। তাহলে আমি ধরেন ফর লুপ চালাবো, তো ফর আই ইন ডি, ঠিক আছে? এখন যদি শুধু আই প্রিন্ট করি, শুধু আই, তাহলে এই লুপ যে চালালাম, এই লুপটা শেষ করতে হবে না? তাহলে আমরা শেষ করতাম কি দিয়ে, ওই যে কোলন দিয়ে, কিন্তু এখানে তো কোলন দেওয়া যাবে না। তাহলে কি করব, এটা ঘেরে দিব যে এই যে এখান থেকে স্টার্ট, এর মধ্যে শেষ, এখানে বলবো এন্ড, আর বাকিগুলোর দরকার নাই এন্ডের লেখার পরে। বুঝতে পারছি? এখন যদি রান করি, তাহলে কি আসে, কুলয় সরকার, যা ডেটা আছে সব আসছে, ঠিক আছে? বুঝতে পারছি? এখন যদি আপনি টেবিল আকারে সাজাইতে চান এটা কি, তাহলে কি করবো, একটা টেবিলকে নিয়ে আসি আগে। তাহলে এই যে এইরকম একটা টেবিলে আমরা ডেটাগুলো দেখাবো, তাহলে এটাকে কপি করি, কপি করার পরে আমরা কোথায় বসাবো, এই স্টুডেন্টের নিচে বসাই দিলাম, ঠিক আছে? এখন আমার দেখেন, এগুলো হচ্ছে আমার উপরে কি দেখাবে সেটা, তো এটা আমার ডাইনামিক না, এটা তো আমার হেড। আমরা যদি এখন এটাকে ফ্রন্ট এন্ডে যাই, তাহলে দেখেন আমার এই যে হেড এটা আছে না, এটা তো আর আমার চেঞ্জ করার কিছু নাই, এটা তো সবার জন্য সেম। তাহলে এটাকে আমরা ডিফল্ট রেখে দিব, এটা যেভাবে আছে এভাবে রেখে দিব, এটা হলো টেবিলের হেড। আর এই যে ডেটাগুলা, যে মার্ক, তারপরে হচ্ছে জাকব, এরপরে হচ্ছে আরও কি কি আছে, এগুলো হচ্ছে ডাইনামিক, যে আমার ডাটাবেস থেকে যেগুলো আসবে সেই ডাটাগুলো এখানে দেখাবে। তাহলে আমরা কি করব, এগুলা বাকিগুলা কি করব, এগুলোর দরকার নাই, ঠিক আছে? আমরা কয়টা রাখবো, একটা মাত্র রাখবো। বুঝতে পারছি? এই যে টিআর মানে হচ্ছে টেবিলের রো। তাহলে এখন দেখেন ডাটা আছে একটা, এখন কয়টা দেখতে পাচ্ছেন, তিনটা না? রিলোড দিলে দেখবেন একটাই আছে, কারণ বাকি দুটো আমি কেটে দিচ্ছি। তাহলে এই যে মার্ক, অটো, এটা তো ওখানে বাই ডিফল্ট দেওয়া আছে, বাট আমি চাই কি ডাটাবেস থেকে যেটা আসতেছে সেটা দেখাবো। কিন্তু ডাটাবেস থেকে যেগুলো ডেটা আসতেছে ওগুলো তো উপরের নামগুলোও ভিন্ন, একটা নেম, আর একটা কি এজ, আর একটা হলো ইমেইল। তাহলে আমি ওগুলো চেঞ্জ করি, তাহলে এগুলো লেখা আছে কই, এই যে ফার্স্ট, তাই না? তাহলে ফার্স্টে এখানে কি লিখবো, নেম দেখাবো। এরপরে লাস্টের জায়গায় কি দেখাবো, এজ দেখাবো। এরপরে এখানে কি দেখাবো, ইমেইল। তাহলে ইমেইল কথাটা লিখি। এখন যে দেখেন জিনিসগুলো এখন এরকম আছে, এটা এখন চেঞ্জ হয়ে যাবে না? তো যারা HTML CSS বোঝেন না তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে জিনিসগুলো, কারণ আপনি ফ্রন্ট এন্ডের সাথে যদি ব্যাকএন্ড মানে ইয়া না করতে পারেন, তাহলে তো ব্যাকএন্ড থেকে ডাটা পাঠাতে পারবেন না, তাহলে প্র্যাকটিসও করতে পারতেছেন না। তাহলে ডিজাইনগুলোও বুঝতে হবে, বুটস্ট্র্যাপও বুঝতে হবে। এই যে বুটস্ট্র্যাপের কারণে আমি কি করতে পারতেছি,
জাস্ট কপি করে এনে বসাই দিলাম, কাজ হয়ে গেল। এবং আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় চেঞ্জ করার, তাহলে আমি জাস্ট চেঞ্জ করলে কাজ হয়ে যাবে। এই যেমন আমার এটা বামে ঢুকে গেছে, সবগুলো বামে ঢুকে গেছে না? আমি এখন বুটস্ট্র্যাপের একটা কম্পোনেন্টকে ইউজ করলে এটা ডান সাইডে চলে আসবে, মানে একটা শেপে চলে আসবে। সেটা কি? এই পুরো টেবিলটাকে কী করব, কন্ট্রোল এক্স দিয়ে ধরে আমরা আগে একটা ডিপ বানাবো। ডিপ মানে হচ্ছে ডিভিশন। এই ডিভিশনের ভিতরে এটাকে বসাই দেবো। আর এই ডিভিশনকে বলবো যে তোমার ক্লাস হবে কি, কন্টেনার। কন্টেনারের কাজ হচ্ছে সে ডানে বামে দুই দিক থেকে কি করবে, একটা জায়গা নিয়ে নিবে, দিয়ে বলবে যে তুমি কি করো, তোমার ডেটাগুলো মধ্যখানে দেখাও। তাহলে এখানে বলবো কন্টেনার, ঠিক আছে? তাহলে দেখেন এখন বামের সাথে লেগে গেছে, এখন দেখেন সুন্দর করে চলে আসছে না? এখন যদি এই হ্যালো স্টুডেন্ট আর এগুলোও যদি এটার ভিতরে দিয়ে দেয়, এই যে এটা এই ডিবের ভিতরে, তাহলে দেখবেন এটাও বরাবর চলে আসছে। নিচেরগুলো যদি করি নিচেরটাও আসবে, কিন্তু নিচেরগুলো তো আমি এই টেবিলেই দেখাতে যাচ্ছি, তো যার কারণে আমি দেখাচ্ছি না। তো এখন এই যে দেখেন একটা টেবিলের রো আছে আর একটা হলো উপরে হেড, ঠিক আছে? এখন এই রোতে আমি ডেটাগুলো দেখাবো। তো এখন এই ডেটা যদি দেখাতে চাই, এইটা বারবার চেঞ্জ হবে না, ডাইনামিক্যালি ডাটাগুলো চেঞ্জ হবে না। তাহলে এটা চেঞ্জ করতে গেলে কি করতে হবে, লুপ চালাতে হবে। এই যে লুপটা চালাইছিলাম, এই লুপটা কি করব, জাস্ট এই টেবিল TR মানে টেবিলের রো এটার উপরে দিব, আর এই এন্ডটা কোথায় এন্ড করব, এই TR এর নিচে। তাহলে কি হবে, এই জিনিসটা বারবার লুপ আকারে ঘুরবে, কিন্তু আমার এটা ফিক্স থাকতেছে। বুঝতে পারছি? তাহলে এটার নিচে ডাটাগুলো আসতেছে বারবার। ওকে ওকে, এখন কি করব, এখন এই যে মার্ক আছে এটা কি এখানে লিখে দেওয়া ভ্যালু। আমরা এখন কি করব, ডাইনামিক ভ্যালু মানে ডাটাবেস থেকে যেটা আসতেছে, তাহলে ডাটাবেসের ভ্যালুগুলোকে যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে প্রিন্ট করে, ভ্যারিয়েবল প্রিন্ট করে কিভাবে, এখানে ডাবল কার্লি ব্রেস। তাহলে ডাবল কার্লি ব্রেস, এটার ভিতরে আমরা কি করব, যেহেতু আয়ের ভিতরে সব ডাটাগুলো আসতেছে, তাহলে আই দিব, আই ডট কি দিব, এই নেমের নিচে নেম দিতে চাই, তাই না? তাহলে এখানে দেখি ডাটাবেসে আমার এখানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটাকে কপি করে নিয়ে এসে আমরা কি করব, এই যে আই ডট এটা দেব। কারণটা কি, ডাটাবেসের ওই ফিল্ডের নাম দিয়েই তো আমার ডেটাগুলো আসবে। আবার সেমভাবে এটাকে কপি করি, এই ওরটোর জায়গায় বসাই দিই, আবার এটার জায়গায় বসাই দিই। এখন আমাকে কি করব, খালি নেমের জায়গায় এস বসাই দিলে তো এজ হয়ে যায়। তাহলে এই ডাটাবেসে কি দিছি, এস দিছি। তাহলে এটাকে কপি করি। আপনারা চেষ্টা করবেন কপি করে নিয়ে আসতে, কারণ সব সময় আপনার হাতের লেখা ঠিক থাকবে না, ভুল হইতে পারে, তখন আপনি খুঁজে বের করতে আপনার কষ্ট হয়ে যাবে, যদিও আপনার এনভায়রনমেন্টে বলে দিবে। তাহলে আমি কি করলাম, ভ্যারিয়েবলের নামগুলো এখানে এনে বসাই দিলাম। এখন যদি আমি জয়টা আমার ডেটা আছে, সব ডেটা এখানে আমাকে একটার পর একটা দেখাবে। দেখছেন সবগুলো দেখাইছে। আমি যদি এখন পিছন থেকে 10টা ডেটা ইনপুটও করি, সব ডেটাগুলো ওখানে দেখাবে ডাইনামিক্যালি। বুঝতে পারছি? তো এখানে শুরু করি, কে, আবু রায়হান, ঠিক আছে না? বয়স কত, 22? হ্যাঁ, এখন আমরা ব্যাকএন্ড থেকে রিড করে ফ্রন্ট এন্ডে শো করাইতেছি, যেটা আমরা রিঅ্যাক্টে দেখাবো, যে ব্যাকএন্ড থেকে একটা এপিআইকে কল করে কিভাবে আমরা হচ্ছে রিঅ্যাক্টের মাধ্যমে ওই ডাটাগুলো দেখাই। আপনার অ্যাপ্লিকেশন এক জায়গায়, ফ্রন্ট এন্ড আর এক জায়গায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি করব, a@gmail.com, এই যে এখানে দেখেন সেভ করলাম, এখানে আসছে, কিন্তু রিলোড দিলেই চলে আসবে। আমি কি কোনো কিছু আর করছি? তাহলে এটাই হচ্ছে ডাইনামিক ডাটা, যে আপনি এক জায়গায় ডাটা দিচ্ছেন, আরেক জায়গায় কি করতেছে, শো করতেছে ডাইনামিক্যালি। হ্যাঁ, হ্যাজ দিয়ে আইডি বোঝাচ্ছে। আমি এখানে আইডিটা যদি দিয়ে দেই, এখানে হ্যাজের জায়গায় বলবো আইডি দাও, ঠিক আছে? তাহলে আমাকে এখানে কি করতে হবে, আই ডট আইডি দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে এইগুলো কার কার কোন আইডি, সেই আইডিগুলো পেয়ে যাবো। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, আমরা তাহলে এখন কি করলাম, ব্যাকএন্ডের ডেটাগুলো ফ্রন্ট এন্ডে আনলাম, কিন্তু আমাদের যে ডেটাবেসের ডেটাগুলো আছে এগুলো তো কোথায় থেকে বানাচ্ছি, ব্যাকএন্ড থেকে, কিন্তু আলটিমেটলি ডেটা কোথায় থেকে আসে, ইউজার থেকে ডেটাগুলো আসে, তাই না? তাহলে ইউজার যখন ডেটা দিবে, ওই ডেটাগুলো আমাদের ডেটাবেসে আসবে। তাহলে ইউজার থেকে ডেটা নিতে গেলে কোথায় থেকে নিয়ে আসবো, ইউআই থেকে। ইউআই মানে কি, ইউজার ইন্টারফেস। তাহলে এইখান থেকে আমাদের নিয়ে আসতে হবে, তাই না? তো তাহলে আমরা কি করব,
আমরা দেখব যে এইখানে একটা ফর্ম তৈরি করব, ওই ফর্মের ডেটাগুলো যখনই আমি ক্লিক করব সাবমিট, দেখবেন এটার নিচে এসে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে না? তাহলে এরকম যদি করতে হয় তাহলে আগে আমাকে ডেটা নিতে হবে, নেওয়ার পরে ওটাকে ব্যাকএন্ডে পাঠাতে হবে, ব্যাকএন্ড থেকে আমরা কি করব, ডাটাবেজে পাঠাবো, ডাটাবেজ থেকে আবার ফ্রন্ট এন্ডে আসবে, মানে অনেকগুলো স্টেপ পার করে ফ্রন্ট এন্ডে শো করবে ডাটা। তাহলে এটা করতে গেলে কি করতে হবে, আমরা প্রথমে কি করব, এই যে কন্টেনারের ভিতরে আর একটা ফর্ম বানাবো। তাহলে ফর্ম আমাদের বানানোই আছে বুটস্ট্র্যাপে, কারণ বুটস্ট্র্যাপের বিভিন্ন ক্লাস আছে, কম্পোনেন্ট আছে, এগুলোও তো বোঝা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, ফর্ম নিয়ে আসি। এই যে দেখেন আমাকে একটা ফর্মের একটা কোড দিয়ে দিছে, ঠিক আছে? আমাকে বেশি দূর যাওয়া লাগে না। তাহলে এখান থেকে এই ফর্মটা হলে আমার চলবে, এই ফর্মের কোডগুলো এটাকে কপি করলাম, কপি করে কি করব, জাস্ট এই যে কন্টেনার আছে না, কন্টেনারে এখানে বসায় দেব, ঠিক আছে? এখন আমার কোডগুলো যদি দেখতে অসুবিধা হয় তাহলে আমরা কি করব, রাইট ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব, এই যে ফরম্যাট করে, ঠিক আছে? তাহলে ডকুমেন্টটা কি হয়ে যাবে, ফরম্যাটেড হয়ে যাবে। এই যে ফর্মের ভিতরে ফর্ম যে ডিভিশন আছে ইনডেন্টেশন দিয়ে সে বুঝাই দিচ্ছে, ঠিক আছে? এখন এর মধ্যে আমার এই যে পাসওয়ার্ড ফিল্ড এটা লাগবে না, তাহলে আমি কি করব, এই যে এটুকু বাদ দিয়ে দেবো। এরপরে দেখা যাচ্ছে এই যে চেক বক্স, এটাও আমার লাগতেছে না, ঠিক আছে? এটাও বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই যে ডাটা এটার ভিতরে যা আছে এটার মধ্যেও এই যে এই ডিপটাও আমার লাগতেছে না, মানে এটা একটা কথা, এই কথাটাও আমার প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে থাকলো কি, আবার এখানে কি প্রথমে ইনপুট কি নিব, নেম নিব না? তাহলে এখানে লিখে দেবো নেম, আর এখানে নিব কি টেক্সট। তাহলে টাইপ আমার কি, কোন টাইপের ডাটা নিচ্ছি, টেক্সট, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কয়টা ইনপুট নিব, নেম নিব, এজ নিব আর ইমেইল। তাহলে আমরা কি করব, এটাকেই কতবার, দুইবার কপি করব। তাহলে শর্টকাটে কপি করার নিয়ম কি, ওয়াল্টার শিফট উপরের অ্যারো, ওই যে বামে ডাইনে উপরে আছে না, ওই উপরের অ্যারোটাকে ক্লিক করলে এটা কয়বার, একবার হয়ে যাবে, আমার দুইবার করলেই হচ্ছে, ঠিক আছে? নেমের পরে কি নিব, এজ, আচ্ছা এটাকে আমরা টেক্সট টাইপই রাখতে পারি, আবার নাম্বারও করে দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদের যেহেতু পাইথনে কি করা যায়, কনভার্ট করা যায়, এজন্য এত প্যারা নাই, কি বুঝতে পারছি না? আচ্ছা এখন কি করব, ইমেইল নেব, তাহলে ইমেল নিয়ে নিলাম। তাহলে এই টাইপটা হয়ে যাবে কি, টেক্সটও রাখতে পারি, ইমেইলও রাখতে পারি, ঠিক আছে? ইমেইল নিলে এটা একটা ভ্যালিডেশন করবে অটো, ঠিক আছে? তারপরে আমরা কি করব, এখানে সাবমিট দিলে আমার ডাটাটা চলে যাবে। এখন এই ডাটাটা আমরা দেখি এখানে ব্যাকএন্ড, এখানে এগুলো দরকার নাই, এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে আমার এই যে ফর্মগুলো পূরণ করলে সাবমিট দিলে আমার কি হয়ে যাবে, ব্যাকএন্ডে যাবে। কিন্তু ব্যাকএন্ডে কি যাবে দেখি তো, জয়, এরপরে এজ হচ্ছে 40, joy@gmail.com, ঠিক আছে? এখন যদি সাবমিট দেই তাহলে এখন দেখি তো এখানে আসছে কিনা, আসছে, আসে নাই। তাহলে কি করতে হবে, এই ডাটাটাকে আগে পাঠাইতে হবে ভিউজে, কোথায়, তাহলে ভিউজ কোথায়, এই যে ভিউজ, তো ভিউজে পাঠাইতে হবে, বুঝতে পারছি? ভিউজে আসলে তারপরে কি করব, তারপরে আমরা এই যে ডাটাবেজে পাঠাবো, এই যে এখানে পাঠাবো, এইখান থেকে রিড করে তারপরে এখানে ফ্রন্ট এন্ডে নিচে দেখাবো, বুঝতে পারছি? তাহলে আলটিমেটলি আমরা এখনো কি করতে পারি না, এই ডাটাটাকে পিছনেই পাঠাইতে পারি না, মানে ভিউজে পাঠাইতে পারি না। তাহলে ভিউজে পাঠাইতে হলে আমাকে কি করতে হবে, আগে আমার HTML এর কোডে কাজ শেষ করতে হবে। সেটা কি, এই ফর্মে বলে দিতে হবে যে কোন মেথডে আমার ডাটাটা পাঠাবো। তাহলে মেথড কি,
বলে দিলাম মেথড হচ্ছে গেট, ঠিক আছে। আচ্ছা পাঠালাম, বাট এরপরও আমার ডেটাটা যাবে না। কেন যাবে না? কারণ এখানে যে ডেটাটা ইনপুট দিচ্ছি এই ডেটাটা মানে সংরক্ষণ করার মতো কেউ নাই। ভ্যারিয়েবল আছে এখানে, তাহলে এখানে ভ্যারিয়েবল বানাইতে হবে। এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে নেম তারপর ফার্স্ট ব্র্যাকেট না ডাবল কোটেশন, এই কথাটা লিখতে হবে। এটার ভিতরে যে নামটা দিবেন ওটাই হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে। নেমের ভিতরে যে নামটা দিবেন ওটাই হচ্ছে ভ্যারিয়েবল। এই নেম মানে হচ্ছে এই নেম না, এই নেম মানে হচ্ছে ভ্যারিয়েবল। এটার মাধ্যমে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি HTML, ঠিক আছে, ফর্মে ইনপুটে। তাহলে এটা প্রত্যেকটাতে করা লাগবে, কারণ প্রত্যেকটাতেই তো ডেটা আসবে নাকি। তাহলে এটাতে কি দিচ্ছি, একটা নাম দিব, যে নামের ভিতর দিয়ে ডেটাগুলো যাবে, ঠিক আছে। তাহলে এটাতে n দিলাম, n এর ভিতরে আমরা যে নামটা দিব ওই নামটা n এর ভিতরে যাবে। এরপরে এই যে এসটা যাবে এ দিলাম, ঠিক আছে, ইতে ইমেল দিলাম। তাহলে এই যে নামগুলো দিলাম এই নামের ভিতরে এই ফিল্ডের ইনপুটগুলো যাবে। তার মানে আমরা ফ্রন্ট এন্ড থেকে যে ডাটাগুলো দিব, এই যে এখানে যে ডাটাগুলো দিব এই ডাটাগুলো কি হবে ওই ভ্যারিয়েবলের ভিতরে যাবে। এই নেমটা যাবে n এর ভিতরে, এসটা যাবে a এর ভিতরে, ইমেলটা যাবে ই এর ভিতরে। ওই ভ্যারিয়েবলগুলো আমরা কি করব, ভিউজে যা ধরবো, ঠিক আছে, ধরে ডাটাগুলোকে নিয়ে তারপরে আমরা কি করব, ব্যাকএন্ডে পাঠাবো। তাহলে এখান থেকে পাঠাই, তো আমরা যদি গেট মেথড ইউজ করি তাহলে ডাটাগুলো পাঠালে এখানে দেখা যায় যে কি কি ডাটা গেল। তো ধরেন আমরা কি পাঠাবো, জয়কেই পাঠাই। আবার যেহেতু জয়কে হাউস করে আমরা পাঠাইতে চাই, দেখছেন n এর ভিতরে জয়, এর ভিতরে 40, তারপরে হচ্ছে জিমেল, ই এর ভিতরে জিমেল গেছে, বুঝতে পারছি। তাহলে ডেটাগুলো গেছে, বাট ওই ডেটাগুলোকে রিসিভ করতে পারছি কি, এখন ওখানে আবার রিসিভার লাগবে। ভিউজে যায় রিসিভ করতে হবে না, আমি ফ্রন্ট এন্ড থেকে ডাটা পাঠাই দিছি, কিন্তু এই যে ভিউজ, এই ভিউজে গিয়ে ওই ডাটাগুলোকে কী করতে হবে, রিসিভ করতে হবে। তাহলে রিসিভ করতে হলে আমাকে কী করতে হবে, আগে কন্ডিশন দিতে হবে, ইফ যদি মেথড কি, ইফ তারপর কি দিব, কার মাধ্যমে যাচ্ছে, কেউ কাজ করে নাই। এটার মানে হচ্ছে যে এই যে রিকোয়েস্টের মাধ্যমে তো ডেটাগুলো আসতেছে। রিকোয়েস্ট মানে কি, ওইখানে যখন আমরা হিট করতেছি যে সাবমিট কি, সাবমিট মানে আমরা বুঝতেছি সাবমিট, বাট আলটিমেটলি রিকোয়েস্ট করতেছি যে এই ডাটাগুলো বাবা নিয়ে যাও, রাখো। তাহলে ওই রিকোয়েস্টের মধ্যেই তো আমার ডাটাগুলো আসতেছে। তাহলে ওই রিকোয়েস্টটা কোন মেথডে আমরা বলে দিছি না আমাদের ইয়াতে যে এটা হচ্ছে গেট মেথড। তাহলে ওই মেথডটা যদি গেট হয় তাহলে আমি এটার ভিতরে ঢুকবো, নাহলে ঢুকবো না। এখানে গেটটা জি বড় হাতে দিব, ওখানে ছোট হাতে দিলেও হয়, এখানেও ছোট হাতে দিলে হয়, বাট এখানে জি ইটি বড় হাতে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা গেট মেথডের মাধ্যমে যদি ডাটাগুলো আসে তাহলে রিসিভ করব। তাহলে এখানেও রিসিভারের জন্য কি লাগবে, ভ্যারিয়েবল লাগবে না। তাহলে ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার করি, কি নাম দেব, স্টুডেন্টের নেম নিব, তাই না। তাহলে এস নেম দিলাম। এরপরে আর কার নিব, এজ নিব, মানে স্টুডেন্টের এজ নিব। এগুলো সব ভ্যারিয়েবল বানাইতেছি, ভ্যারিয়েবল বানানো শিখছি না। এরপরে কি নিব, এস ইমেইল, যে স্টুডেন্টের ইমেইলের ভিতরে। এখন এই যে এস নেমের ভিতরে কি আসবে, ওই ডাটাটাকে রিসিভ করব। তাহলে ডাটাটা যদি রিসিভ করব কার ভিতরে আছে, রিকোয়েস্টের ভিতরে। তাহলে বলবো রিকোয়েস্ট ডট কার মাধ্যমে আসতেছে, কোন রিকোয়েস্ট মেথডে, তাহলে গেট ডট গেট, এভাবেও করা যায়। এরপরে ডাবল কোটেশনে যে ভ্যারিয়েবলের ভিতরে ডাটাটা আছে ওই ভ্যারিয়েবলটাকে এখানে দিতে হবে, যেটা আমরা এখানে দিছিলাম। এখানে কোন ভ্যারিয়েবল দিছিলাম, এন, তাহলে এখানেও দিতে হবে কি এন, কারণ এন এর ভিতরে যে নামটা আছে ওই নামটাই তো এস নেমে দিতে চাই। আচ্ছা সেমভাবেই আমরা কি করব, রিকোয়েস্ট ডট গেট, এটার ভিতরে আমরা কি করব, এ মানে এসটা নিব, তারপর এটা ই, ঠিক আছে না।
এখন ডেটাগুলো যে চলে আসছে এটা বুঝবো কিভাবে? তাহলে ব্যাকএন্ডে প্রিন্ট করে দেখি ডেটাগুলো আদৌ আসছে কিনা, তাই না? তাহলে প্রিন্ট করবো কোনটা, এন না এস নেম? এস নেমের ভিতরে আসে স্টোর হচ্ছে, তাহলে এস নেমটাকে আমরা যদি এখানে প্রিন্ট করাই, তারপরে এসটাকে যদি প্রিন্ট করাই, তাহলে বুঝতে পারবো যে এই ডেটাগুলো আদৌ আসছে কিনা ব্যাকএন্ডে। তাহলে ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ডে ডেটাগুলো আসছে কিনা। এটাকে যদি রিলোড দেই তাহলে এই ডেটাগুলো অলরেডি কেসে আছে, যার কারণে এটা অলরেডি চলে যাবে, আমাকে আর নতুন করে ইয়া করা লাগবে না, ইনপুট দেওয়া লাগবে না। আসছে জয় 4D জেএনএম, বুঝতে পারছি? এখন এই যে joy4dj@gmail.com, এই ডেটাগুলো কি করব আমরা, ডেটাবেজে পাঠাবো। কোথায় পাঠাবো? ডেটাবেজে যদি পাঠাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে বলতে হবে আমরা ডেটাবেজে তিনভাবে পাঠাইতে পারি। একটা হলো ক্রিয়েট দিয়ে, আরেকটা হলো ডেটাবেজের নাম দিয়ে, আরেকটা হলো সেভ দিয়ে। যাই হোক আমি বলতেছি, তো যে কোনো একটা ভ্যারিয়েবল বানাবো, ধরেন ওবিজে নামে একটা ভ্যারিয়েবল বানালাম, এটা একটা অবজেক্ট। তাহলে কোন ডেটাবেজে পাঠাবো সেই ডেটাবেজের নামটা দিব, ঠিক আছে? বলো কিভাবে বানাবো? স্টুডেন্টস ডট অবজেক্টস ডট ক্রিয়েট ফার্স্ট ব্র্যাকেট। এইভাবে একভাবে বানানো যায়, আমি তিনভাবে দেখাচ্ছি। তো এইখানে আমাদেরকে বলে দিতে হবে যে কার বিনিময়ে কাকে পাঠাচ্ছি। যেমন আমার মডেল আছে না, এই নামে কোনটাকে ঢুকাইতে যাচ্ছি, এজের ভিতরে কাকে ঢুকাইতে যাচ্ছি, ইমেইলে কাকে ঢুকাইতে যাচ্ছি, এই জিনিসগুলো আমার এখানে কি করতে হবে, এইখানে লিখতে হবে, ঠিক আছে? তো তাহলে ডাটাবেজে মানে মডেলে যে নামগুলো আছে ওই নামের বিপরীতে কোন ভ্যালুগুলো দিতে যাচ্ছি সেটা বলতে হবে। তাহলে নেমের ভিতরে কাকে দিতে যাচ্ছি, এস নেম, বুঝতে পারছি? এরপরে এজের ভিতরে কাকে রাখতে যাচ্ছি, এস এজ। এরপরে ইমেইলের ভিতরে কাকে রাখতে যাচ্ছি, ইমেইল, কপি করে নিয়ে আসলেই হবে। এই ইমেইলের ভিতরে কাকে রাখতে যাচ্ছি, এই এস ইমেইলকে, ঠিক আছে? এটা যদি হয় তাহলে কি হবে, অবজেক্ট ইকুয়াল টু স্টুডেন্টস ডট অবজেক্টস, এই অবজেক্ট মানে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? স্টুডেন্ট ডট অবজেক্ট ডট ক্রিয়েট, এই ক্রিয়েট মানে হচ্ছে যা ডাটা দিব নতুন সব ডাটাগুলো এসে কি করবে, তৈরি করে ফেলবে, মানে একটা অবজেক্ট বানাবে এই ডাটাগুলো নিয়ে। এই যে এস নেম, এজ, তারপরে এস ইমেল, এগুলো যে ডাটা আছে এই ডাটাগুলো নিয়ে সে নতুন একটা অবজেক্ট তৈরি করবে, যার কারণে এখানে অবজেক্টস ডট ক্রিয়েট বললাম, ঠিক আছে? এখন যদি আবার রিলোড দেই, এখন দেখেন তো এখানে রিলোড দিয়ে কোনো কিছু আসে, জয় আছে? এখানে যদি খালি রিলোড দেই তাহলে এই ডাটাটা আবার চলে গেছে। এখানে যদি আমি রিলোড দেই জয় 40 চলে আসছে না, বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে, আমি এখানে যখন ইনপুট দিচ্ছি, এখন কাকে ইনপুট দিব বলেন, কে আছে নতুন, নাম কি? হ্যাঁ, রিফাত। এজ কত, 60, রিটায়ারমেন্টে গেছো 16, তাহলে তো সমস্যা, আমার এখানে তো আন্ডার 18 কোনো জায়গা নেই। তাহলে এখন যদি সাবমিট দেই তাহলে দেখবেন এই যে রিফাত জয়েন হয়ে গেছে, বুঝতে পারছি? কিভাবে হলো, এই রিফাতের ডাটাটা চলে গেল কোথায়, ব্যাকএন্ডে, এই যে এদের কাছে। এখানে যখন ডাটাগুলো আসলো তখন বললাম যে নতুন একটা অবজেক্ট বানাও, কোনগুলো নিয়ে, এই ডাটাগুলো নিয়ে। তাহলে এই স্টুডেন্টের ভিতরে আমাদের কি এই যে নামগুলো আছে ভ্যারিয়েবলের, এগুলোর ভিতরে আমরা কি করলাম, এই ডাটাগুলোকে পাঠাই দিলাম, দিয়ে বললাম যে নতুন একটা অবজেক্ট তৈরি করে ফেলছে। এটাকে আরও দুইটা ওয়েতে বানানো যায়, বুঝতে পারছি? তাহলে বানাই, কীভাবে বানাবো? আচ্ছা, এই ওবিজে বানাইলাম, এই ক্রিয়েটের দরকার নাই, অবজেক্টসেরও দরকার নাই, ঠিক আছে? বুঝতে পারছি? জাস্ট খালি স্টুডেন্টস আর যেগুলো ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলের ভিতরে এই ডাটাগুলো ভরে দিলাম। দেওয়ার পরে এই যে ভ্যারিয়েবলটা আছে এটাকে ডট সেভ দিব, এটার নিচের লাইনে যাই কি করব, ডট সেভ।
তাহলেও দেখবেন সেম কাজটাই হচ্ছে। আমরা যদি এখন নতুন কাউকে ঢুকাই, এই কাকে ঢুকবো, এই তোমার নাম কি? সিয়াম। সিয়াম, এজ কত? হ্যাঁ 21। এই বিয়ের বয়স হয়ে গেছে। s@gmail.com। দেখেন সেম কাজটা হয় কিনা, হয়েছে? আসছে? তাহলে আমরা ওইভাবে ক্রিয়েট দিয়েও ক্রিয়েট করতে পারি, আবার চাইলে শুধুমাত্র কি করতে পারি, টেবিলের নাম ফার্স্ট ব্র্যাকেট অ্যাট্রিবিউটগুলোর নাম দিয়ে ভ্যালুগুলো বসাই দেবো, দেওয়ার পরে ডট সেভ দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডট সেভ দিয়ে কাজ হয়ে গেছে না? আবার আরেকটা ওয়েতে করতে পারি, এই যে কাজগুলো করছি এগুলো এটার ভিতরে না দিয়ে আমরা কি করতে পারি, এই যে ওবিজে স্টুডেন্টটাকে ধরছি না, এটা কি অবজেক্ট তৈরি হয়ে গেছে না? ওবিজে করছিলাম, মনে আছে? এখন খালি এগুলোর সামনে কি বলবো, ওবিজে ডট, ওবিজে ডট, ওবিজে ডট। এবার মনে পড়তেছে কিভাবে করছিলাম, যে আমরা কি করছি, ওবিজে ডট নেম, এটা কার নেম? এটা হচ্ছে এই ক্লাসের ভিতরে অ্যাট্রিবিউট না, ওই অ্যাট্রিবিউটের ভিতরে যে ভ্যালুটা দিতে চাই দিছি না, মনে পড়ছে? এভাবে ক্লাস বানাইছিলাম। তাহলে সেমভাবে সবগুলো দেওয়ার পরে জাস্ট সেভ দিলেই এটা তৈরি হয়ে যাবে। তাহলে আবার নতুন করে দেই, নাহিদ না, এজ কত বাবা? 25 দিলাম। আচ্ছা 25 দিছি, ইমেইল দেয় নাই, ইমেল না দেওয়াতে ইমেল যায় নাই। ঠিক আছে, দেখো ইমেল যায় নাই, এখানেও ইমেল আসে নাই। ঠিক আছে, তোমার মেল নাই আগে বলবো না, এটা তো ঠিক হলো না। তাহলে দেখছেন আমি এমন একটা সফটওয়্যার বানাই ফেলছি, এখানে জাস্ট যা ইনপুট দিব এখানে তাই আউটপুট চলে আসবে। তাহলে আগে আউটপুট আনা শিখাইছি, এরপরে আমরা কি করলাম, ইনপুট দেওয়া শিখালাম, ইনপুট কীভাবে রিসিভ করতে হয় ব্যাকএন্ডে সেটাও দেখালাম। ওটা থেকে কীভাবে এখন আমরা দেখাবো, এটা তো গেট মেথডে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি কি ডাটা গেছে, এটা কি সিকিউরড নাকি ইনসিকিউরড। তাহলে সিকিউর করতে হলে আপনাকে কোন মেথডে ইউজ করতে হবে, পোস্ট। তাহলে গেটের জায়গায় জাস্ট খালি কি লিখবো, পোস্ট, সব বড় হাতে দিব। ঠিক আছে, ছোট হাতে দিলেও হয়, বাট আমরা বড় হাতে দিব, স্ট্যান্ডার্ড ফলো করব। এখানে তাহলে কি করতে হবে, মেথড বলতে হবে কত, পোস্ট। আর এই যে বড় হাতে যে গেট দেখতে পাচ্ছেন এখানে জাস্ট খালি পোস্ট হবে, আর গেট গেটই থাকবে। ঠিক আছে, তাহলে এই পোস্টটাকে কপি করে কি করব, এই গেটে যেটা বড় হাতের গেট সেটার ভিতরে দিয়ে দেব। ঠিক আছে, বুঝতে পারছি? এখন যদি আমরা কোনো ডেটা এখানে পাঠাই, এখানে ধরেন রিলোড দেই, কি দিব, ফাহিম না, ফাহিমকে পাঠাইছি এর আগে, পাঠাই নেই, এজ কত 50 এরকমই। আচ্ছা যাও, তাহলে fahim@gmail.com। আচ্ছা এখন যদি সেন্ড করি তাহলে সে আমাকে একটা ইরোর দেখাচ্ছে, এই ইরোরের জন্য ওটা দেয় নাই। এটা কি, CSRF টোকেন। এটা হচ্ছে এক্সট্রা একটা সিকিউরিটি, এটা না দিলে আপনার ফর্ম কাজ করবে না। পোস্ট যখন দিবেন, গেটের সময় কোনো সমস্যা নাই, পোস্টের সময় সমস্যা। কারণটা কি, সে চেক করবে যে আপনি আসলে এই ফর্ম থেকে ডেটাটা পাঠাইছেন কিনা, মধ্যখানে কেউ আবার ওই ডেটাটা চেঞ্জ করছে কিনা। তাহলে এখান থেকে একটা টোকেন জেনারেট হবে, যেটা সে ব্যাকএন্ডে যে মিলাবে যে এই টোকেন থেকেই আসছে কিনা। যদি না আসে তাহলে সে ওটাকে ইনপুট করবে না। যার কারণে আমাকে এখানে কি করতে হবে, এই যে ফর্ম আছে এই ফর্মের এখানে বলে দিতে হবে ফর্মের ভিতরে CSRF টোকেন। ঠিক আছে, এটাকে ইম্পোর্ট করতে হবে। বুঝতে পারছি এভাবে। তাহলে এটাকে আমরা এখন যদি কি করি, ফাহিমকে আবার যদি পাঠাই, আচ্ছা এটাকে মনে হয় রিলোড দিতে হবে, রান সার্ভার দেই। এখন আমরা বলবো ফাহিম আসছে নাকি, তারপরে এজ হচ্ছে 50। হ্যাঁ এখানে তো ইউনিক করা নাই, দেখেন ফাহিম আসছে, কোনো ডেটা দেখা যায়, সিকিউরিড হয়েছে,
তা আমার মনে হয় আর কয়েক সেকেন্ড থাকা উচিত, তাহলে 1 ঘন্টা হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমরা একটা ওভারভিউ দেই যে আমরা কি করলাম, ফর্মের ভিতরে ডেটা দিলাম, ওই ভ্যালুটাকে ইনপুট নিল, ব্যাকএন্ডে পাঠালো, হয়ে গেল।